আজকের আলোচনা তোমাদের অপনয়ন বিক্রিয়া সংক্রান্ত। অপনয়ন অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে সাথে হ্যালো অ্যালকেনগুলি বেশ কিছু গুরুত্বপূর্ণ অপনয়ন বিক্রিয়া দিয়ে থাকে এবং এই অপনয়ন বিক্রিয়ার দুটি বিশেষ প্রকারভেদ সেট-জেপ নিয়ম এবং হফম্যান অপনয়ন বিক্রিয়া মাধ্যমে আমরা সেই অপনয়ন বিক্রিয়ার যে মেকানিজম বা ক্রিয়া কৌশল এবং তার চরিত্র বুঝে নেব। তার সাথে দেখো, কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপনয়ন এর মধ্যে কোনটি আসলে করবে একই বিক্রিয়া মাধ্যমে, সেই প্রতিযোগিতায় আসলে কোনটি বেশি প্রাধান্য পাবে সেই নিয়েও থাকছে আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। তো আজকের আলোচনা অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। দেখো, এলিমিনেশন রিঅ্যাকশন মূলত আমরা এখানে যে দুটো অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, সেট-জেপ অ্যান্ড হফম্যান রুল, অর্থাৎ হাউ সেট-জেপ অ্যান্ড হফম্যান রুল অ্যাকচুয়ালি ডিটারমাইন্স what is the measure amount of product of alkene or any eliminated product। অর্থাৎ কোনো অপনয়ন বিক্রিয়াতে কোনটা বেশি হবে বা কোনটা কম হবে, বিক্রিয়ার নেচার, এইগুলো সেট-জেপ এবং হফম্যান রুল দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেটা আমরা এখানে শিখব। নেক্সট দেখো, যেটা বলা হচ্ছে তাহলে শুরু করা যাক। অপনয়ন বিক্রিয়া। অপনয়ন কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে, দেখো, কোনো একটি যৌগ থেকে যদি একাধিক অ্যাটমস বা একাধিক গ্রুপস এলিমিনেটেড হয় বা অপসারিত হয়, সেটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। ওকে, এবার দেখো, ধরো এখানে যে আমরা একটা উদাহরণ দেখছি, CH3CH2CH2Br। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে, দেখো, একটা H এবং Br এই দুটো গ্রুপ আসলে সাবস্ট্রেট থেকে এলিমিনেটেড অর্থাৎ অপসারিত হচ্ছে। এখন এই Br যে কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে আমরা বলি আলফা কার্বন, পাশেরটা বিটা কার্বন। যেহেতু আলফা বিটা অবস্থান থেকে দুটো গ্রুপ চলে যায়, তাই এটাকে বলা হচ্ছে আলফা বিটা এলিমিনেশন। তৈরি হচ্ছে, দেখো, অ্যালকিন। কি তৈরি হচ্ছে ক্ষেত্রে? অ্যালকিন। তা এক্ষেত্রে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে, সেই অ্যালকিনটা লক্ষ্য করো, দুটো কার্বন, যে আলফা বিটা কথা বলা হচ্ছে না, এই যে এখানে যে কার্বনটা, সেই কার্বনটা যেমন আলফা মানে পাশের দুটো কার্বন, যে কার্বনটা আসলে আমার ব্রোমিন জুড়ে আছে আর কি, ব্রোমিনটা যুক্ত হয়ে আছে, সেই কার্বনটাকে আমরা কি বলবো? সেই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, আর তার পাশেরটাকে আমরা বলছি বিটা কার্বন। তাহলে আলফা বিটা এলিমিনেশন হচ্ছে এবং তৈরি হচ্ছে অ্যালকিন। আচ্ছা, নেক্সট। তবে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে অ্যালকিন, এটা তো আমার প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার সাবস্ট্রেট। মানে আমি কি বলতে চাইছি যে, দেখো, এটা আমার হচ্ছে সাবস্ট্রেট, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। আলফা বিটা পজিশন থেকে এলিমিনেশনটা হচ্ছে, কিন্তু লক্ষ্য করো, বিটা পজিশন থেকে হাইড্রো চলে যাচ্ছে, আর মানে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, এবং আলফা পজিশন থেকে এখানে হ্যালোজেন অপসারিত হচ্ছে। সেই জন্য এটার নাম, দেখো, ডিহাইড্রো হ্যালোজিনেশন। কি হচ্ছে? ডিহাইড্রো হ্যালোজিনেশন রিঅ্যাকশন। আর একটা বিশেষ ধরনের রিঅ্যাকশান আমরা বলবো এক্ষেত্রে অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন রিঅ্যাকশান। কি রিঅ্যাকশান? ডিহাইড্রেশন রিঅ্যাকশান। তা সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো, সেক্ষেত্রে একটা আমার সাবস্ট্রেট হচ্ছে কে না, সাবস্ট্রেট হচ্ছে একটা অ্যালকোহল। দেখো, CH2 সঙ্গে আমার এখানে কি আছে? OH গ্রুপ অ্যাটাচড আছে। এখন এই OH গ্রুপ, এটাকে আমরা যদি বলি আলফা কার্বনের সঙ্গে যুক্ত গ্রুপ, তো তাই এটা আমার আলফা কার্বন যদি হয়, তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বনের সঙ্গে অ্যাটাচড গ্রুপ,
আর তার পাশে এটা আমার বিটা কার্বনের সঙ্গে যুক্ত অ্যাটাচড এইচ। তাহলে দেখো এই এইচ আর ও এইচ অর্থাৎ -H2O যদি এলিমিনেটেড হয়, জল যেহেতু এক্ষেত্রে এলিমিনেটেড হচ্ছে, সেই জন্য এটাকে আমরা ডিহাইড্রেশন বিক্রিয়াও বলতে পারি। কি বিক্রিয়া? ডিহাইড্রেশন বিক্রিয়া বলতে পারি। কারণ এই ডিহাইড্রেশন প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি না, স্যার জলের অণু বেরিয়ে যাচ্ছে, একটা জলের অণু বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা উল্লেখ করব যে আসলে বিকারক হিসাবে এখানে ডিহাইড্রেটিং এজেন্ট কনসেন্ট্রেটেড H2S উপর ব্যবহার করা হয় এবং এর ফলে এই জলের অপসারণ ঘটে, জলের অণুর অপসারণ ঘটে। এখন আমরা একটা সাইক্লিক বলা ভুল, আমরা একটা স্ট্রেট চেন কম্পাউন্ড দেখছি, যেখানে আমরা কীভাবে বলতে পারি, দেখো প্রান্তীয় কার্বন দুটি কিন্তু এই যদি সাইক্লিক অর্ডারে অর্থাৎ বৃত্তাকারে পরস্পরের কাছে আসতে পারে, সেক্ষেত্রে কার্বনগুলোকে যদি নোমেনক্লেচার মানে নাম্বারিং করি আলফা বিটা, এটা হবে গামা। তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি এই মিডিয়ামে জিঙ্ক ইউজ করি না, ওই জিঙ্ক কী করে, দুটো ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে আসলে তৈরি করবে জিঙ্ক ব্রোমাইড, অর্থাৎ ZnBr2 এলিমিনেটেড হবে সিস্টেম থেকে। কি হলো, অ্যাকচুয়ালি Br2 এলিমিনেটেড হলো। তো এর ফলে দেখো একটা প্রোডাক্ট হতে পারে, সেটা সাইক্লিক প্রোডাক্ট, এবং যদি সেই প্রোডাক্ট স্টেবিলিটি পায় তাহলে এই রিয়াকশানটা ফেভার করতে পারে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে। এরকম একটা সাইক্লিক আসলে কম্পাউন্ড তৈরি হচ্ছে। এই যে সাইক্লিক কম্পাউন্ড, এই সাইক্লিক কম্পাউন্ডের স্টেবিলিটি নির্ধারণ করবে রাসায়নিক বিক্রিয়ার গতিপ্রকৃতি। এই ধরনের এলিমিনেশনকে আমরা বলি গামা এলিমিনেশন বা গামা অপনয়ন। মূলত এই চ্যাপ্টারে আমরা E1, E2 এবং E1CB এই তিন ধরনের এলিমিনেশন প্যাথওয়ে আলোচনা করব। যেমন SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তেমনি অপনয়ন বিক্রিয়া আসলে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি, E1, E2 এবং E1CB কনজুগেট বেস এলিমিনেশন। তো দেখো একটু একটু করে আমরা প্রথমে E2 এলিমিনেশনের বেশ কতগুলি ভাগ আমরা দেখে নেব। তো দেখো প্রথমে আমরা যে উদাহরণটা দিচ্ছি, দেখো এটা সিম্পলি এটা আমরা নাম বলবো ইথানল। এই ইথানল ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 তৈরি করছে অ্যালকিন। এই অ্যালকিনটার নাম হচ্ছে ইথিন। এখন এই ইথিন কিভাবে প্রডিউস হচ্ছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। অ্যালকোহল, এই যে OH গ্রুপটা না, এই OH গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আমার আলফা কার্বন। এখন এই OH2 গ্রুপে কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এ কী করতে পারে, কোনো যদি ডোনেটিং এজেন্ট বা স্পিসিস পায়, যেমন এক্ষেত্রে দেখো H2SO4 থেকে H+ হচ্ছে, তাহলে এর সঙ্গে কি একটা বন্ড তৈরি করতে পারে, অবশ্যই এটা অসমযোজী বন্ধন তৈরি হবে। তো অসমযোজী বন্ধন তৈরি হলে কি হবে না, ও এর এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনস না, অ্যাকচুয়ালি একে ডোনেট করলে কি হবে, লোন পেয়ারটা অ্যাকচুয়ালি অসমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে এই ও এর মাথায় একটা প্লাস চার্জ গ্রো করবে। তাহলে দেখো এই যে প্লাস চার্জটা এখন গ্রো করলো, এই যে CH3 CH2 OH2, এই সি আর ও এই বন্ডটা অনেক বেশি পোলারিটি গেন করলো, অর্থাৎ ও কি করবে, এই বন্ডটাকে সহজে ব্রেক করতে চাইবে, করে ওর যে প্লাস চার্জটা প্রশমিত করতে চাইবে। তাহলে অবভিয়াসলি এই যে আমরা এইটা দেখানো হচ্ছে না, এই যে এটা কি বলে ব্রোকেন একটা অ্যারো বা কার্ভ অ্যারো। এই কার্ভ অ্যারো বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ও কি হচ্ছে, এই বন্ড থেকে নিজের ইলেকট্রন ছাড়াও এক্সট্রা কার্বনের যে আর ও এর মধ্যে যে দুটি ইলেকট্রন ছিল, সেই দুটি ইলেকট্রন একটা নিজের একটা কার্বনের, সেটা কি করলো ওর উপর ও নিজের দিকে টেনে নিল। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি -H2O তৈরি হলো, এবং তার সঙ্গে এই কার্বনটা কিন্তু কি হলো, একটা পজিটিভ চার্জ গ্রো করে নিল। তাহলে সিম্পলি ওটাকে আমরা কি বলবো, একটা কার্বোক্যাটায়ন। তো এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। অবভিয়াসলি এটা তোমরা মনে রাখো, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এ কি করবে, এর আবার সুস্থিতি চাইবে। তাহলে ফার্স্ট স্টেপে কি তৈরি হলো না, একটা অ্যালকোহল থেকে দেখো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এর পর স্টেপ কি হবে,
দ্বিতীয় স্টেপে হচ্ছে দেখো সিম্পল, যে আমার সিস্টেমের মধ্যে তো HSO4 মাইনাস অলরেডি আছে, যেটা সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হয়েছিল। তো HSO4 এর O মাইনাসের সঙ্গে দেখো এই H এর একটা ইন্টারাকশান তৈরি হবে, আর এর ফলে কী হবে, H প্লাস সহজেই এই যে H পরমাণুটি এটা কি করবে, এই বন্ডটাকে ভেঙে H প্লাস হিসেবে রিলিজড হবে এবং HSO4 এর সঙ্গে আয়নিত হয়ে থাকবে, আয়নিত অবস্থায় দ্রবণে রয়ে যাবে। এবং এই বন্ডটা ব্রেক করার ফলে দেখো এই কার্ভ যে অ্যারো এটা বোঝাচ্ছে কি বন্ডটা ব্রেক করছে এবং সিসি এর মাঝখানে একটা বন্ড তৈরি করছে। তাহলে এরপরে কি হবে, একটা অ্যালকিন তৈরি হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে এখানে একটা অ্যালকিন তৈরি হচ্ছে। অ্যালকিনটি হলো ইথিলিন, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2। ওকে, এসো আরেকটি উদাহরণ আমরা এখানে এখন দেখে নেব। এখানে দেখানো হচ্ছে দেখো একটি 2 প্রোপানল বলা ভুল হবে, 3 মিথাইল 2 প্রোপানল, 1 2 3 4 প্রোপানল নয়, এটা 4টে কার্বন হয়ে গেল, সরি এটা বিউটানল। সো এটাকে আমরা বলতে পারি 3 মিথাইল 2 বিউটানল। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে এটা অবভিয়াসলি আমার আলফা কার্বন, এটা আমার বিটা কার্বন। ওকে, এখন আমরা এই সিস্টেমের মধ্যে আমরা যদি কোনো ডিহাইড্রেটিং এজেন্ট ইউজ করি, যেমন ধরো ঘন সালফিউরিক অ্যাসিড অ্যাবাউট বিলো 120 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাকচুয়ালি 140 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আবার সেক্ষেত্রে অন্য রিয়াকশান হয়ে যেতে পারে, বিলো 140 ডিগ্রি সেন্টিগ্রেড হলে। তো এটা 140 ডিগ্রি বা 120 ডিগ্রি সেন্টিগ্রেড এর ওপরেই যেন হয়। এখানে মেনশন করা আছে 107 ডিগ্রি, এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার এই রিয়াকশানে। তো এখানে কি হবে না, দেখো এই যে OH গ্রুপটা, এই OH গ্রুপটা দেখো এই পাশে এটাকে আমরা বিটা কার্বন বলতে পারি, এটাকেও আমরা বিটা কার্বন বলতে পারি, যেহেতু এটা আলফা কার্বন। তো অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটাও এলিমিনেট হতে পারে, আবার এখান থেকে এই হাইড্রোজেনটাও এলিমিনেট হতে পারে। এটাকে আমরা যদি লিখি CH2H, এইটা যদি এলিমিনেট হয় দেখো এই প্রোডাক্টটা তৈরি হবে। আবার যদি এই হাইড্রোজেনটা এলিমিনেট হয়, এইটা ডবল বন্ড করলো, এটা এলিমিনেট হলো, তাহলে দেখো এই প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে কি দাঁড়ালো, দু ধরনের অ্যালকিন উৎপন্ন হচ্ছে। এখন দেখে নিই যে আসলে কোন মেকানিজমের মাধ্যমেই এই যৌগটা দু ধরনের প্রোডাক্ট তৈরি করছে এবং এর মধ্যে কোনটি হবে মেজর আর কোনটা হবে মাইনর। তখন এখানে এটা হচ্ছে আমার আলফা কার্বন, অবভিয়াসলি এটা হচ্ছে আমার বিটা কার্বন। তো মিডিয়ামে H2SO4 ফার্স্ট অফ অল H প্লাস রিলিজ করে এবং OH2 সঙ্গে এই যে লোন পেয়ার, এই লোন পেয়ার কী করে, এটা ডোনেট করে আর এখানে বন্ড তৈরি হয়। আর এরপরে জানি আমরা একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে চাইবে, অবভিয়াসলি এরপরে কী হবে, এই OH2 গ্রুপ দেখো যেমন দেখানো হয়েছে এটা রিলিজ করবে, অর্থাৎ -H2O ফার্স্ট স্টেপ, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন তৈরি করার প্রবণতা তৈরি হচ্ছে। তার ফলে আমরা অ্যাকচুয়ালি দেখছি কি যে এক্ষেত্রে একটা স্টেবল কার্বন ক্যাটায়ন তৈরি হচ্ছে, যেটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এবং এই সেকেন্ডারি যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সে কি করবে না, মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সে অ্যাকচুয়ালি কী করবে, স্টেবিলিটি গেন করতে চাইবে, তাই না? সে তার স্টেবিলিটি গেন করতে চাইবে। সেটা অবশ্যই কি, এই স্টেবিলিটি গেন করার জন্য অ্যাকচুয়ালি কী করবে, একটা অ্যালকিন তৈরি করবে, অর্থাৎ এই জায়গা থেকে হাইড্রোজেনটা এলিমিনেট করবে এবং এলিমিনেট করার ফলে একটা প্রোডাক্ট তৈরি হবে। আর একটা কি ঘটনা ঘটতে পারে দেখো, এটা যেহেতু আমার 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর কি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তো সে কী করতে পারে, সে আরও স্টেবিলিটি গেন করার জন্য সে অ্যাকচুয়ালি কী করতে পারে, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে রূপান্তরিত হতে পারে। কীভাবে 3 ডিগ্রি হবে দেখো, না দেখো এটা তো 2 ডিগ্রি, এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সে যদি একটা H প্লাস রিপ্লেস করে, অর্থাৎ এখান থেকে H প্লাস করে, এটা কী হবে, এটা একটা অ্যালকিন উৎপন্ন হবে, যে এই অ্যালকিনটা তৈরি হবে। কিন্তু যদি এ যদি আরও স্টেবিলিটি গেন করতে চায়, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করতে চায়, তাহলে সে কী করবে, এইভাবে অ্যাকচুয়ালি কী করবে, একটা হাইড্রাইড শিফট করবে। কি করে না দেখো, এর পাশে অ্যাকচুয়ালি কী ছিল, 2টো মিথাইল গ্রুপ ছিল, এই যে গ্রুপটার পাশে এইখানে তো আমার CH এর মাথায় প্লাস আছে, তাই না? হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম।
দেখো এখানে আমার 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অ্যাকচুয়ালি আছে, এই যে এটা দেখো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো সে যদি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি করতে পারে তাহলে তো স্টেবিলিটি গেইন করবে না, এটাকে আমরা সেকেন্ডারি বলি। তো সেই জন্য সে কী করলো, ঠিক তার পাশের যে কার্বন, সেই পাশের কার্বন থেকে এই রকমভাবে কোটা হাইড্রোজেন একটা শিফট হয়ে গেল। এখানে শিফট হওয়ার ফলে কী হবে, দেখো এই কার্বন থেকে যেহেতু হাইড্রোজেনটা শিফট হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন চলে যাচ্ছে, একটা কার্বনের একটা হাইড্রোজেনের, কার্বন ইলেকট্রন হারানোর জন্য এখানে একটা প্লাস চার্জ, এবং এইটা অবভিয়াসলি 3 ডিগ্রি। এবার দেখো এই অবস্থাতে এলিমিনেশনটা দুভাবেই হতে পারে। এক কী হতে পারে, এই কার্বন তার পাশের একটা হাইড্রোজেনকে শিফট করে এখানে তার চার্জটাকে প্রশমিত করতে পারে। তো যখন এইভাবে শিফটটা করবে তখন এখানে তৈরি হবে কি, CH3 CH3 ডবল বন্ড CH ডবল বন্ড C, একটা H আছে আর CH3। আর এখান থেকে যখন এই জায়গাটা শিফট না হয়ে, দেখো এই যে দেখাচ্ছি, এই জায়গাটায় হাইড্রোজেন যদি শিফট না হতো তাহলে মনে করো এই যে কার্বনটা, এই যে কার্বনটা তার প্লাস চার্জটা নিবৃত্ত করার জন্য কি করতো, এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যেতে পারত। তো এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে দেখো তো এই প্রোডাক্টটাই কিন্তু আমার হচ্ছে, ঠিক আছে। আর একটা কি পসিবিলিটি আছে, দেখো এইখানে পাশে একটা কার্বন আছে, সেখানে কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে সে কিন্তু এই জায়গায় কি করতে পারে, H রিলিজ করলে তাহলে আর একটা প্রোডাক্ট তৈরি হবে। দেখো CH3 হোল টু CH ডবল বন্ড CH2, এস আর নো। এখন এখানে দেখো আমরা যদি এই ডবল বন্ড CH2 এর সঙ্গে এটা একটা সিম্পলেস্ট অ্যালকিনের সঙ্গে তুলনা করি, দেখো এর সঙ্গে প্রায় মিল আছে, শুধুমাত্র একটা গ্রুপ এখানে এক্সট্রা, এটাকে আমরা বলি লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। আর এখানে এইটার সঙ্গে দেখো এইটা তুলনা করলে দেখো এখানে হাইড্রোজেন একটা আছে আর এখানে নেই, তার মানে এখানে দুটো সাবস্টিটিউশন আছে আর এখানে একটা, তার মানে এইটাকে আমরা বলবো মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। বিজ্ঞানী আমরা সেটজেফের রুলস অনুযায়ী দেখলাম, যেহেতু এটা হচ্ছে স্টেবল কার্বনিয়াম আয়ন তৈরি করছে এটার থেকে 2 ডিগ্রির থেকেও, কাজে এই পদ্ধতিতে যে প্রোডাক্টটা পেলাম এটাই ম্যাক্সিমাম হবে, এটাই হলো সেটজেফ প্রোডাক্ট অ্যাকর্ডিং টু সেটজেফ। আর যেহেতু এটা সবচেয়ে কি 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, এটা কি অনেক কম স্টেবল, তাহলে যে প্রোডাক্টটা তৈরি করলো এই যৌগটা লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটা, এটা হবে কম বা মাইনর, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তাহলে আমরা দেখলাম যে 3-methyl-2-butanol এই যৌগের অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড H2SO দিয়ে যে এলিমিনেশনটা হচ্ছে, এই এলিমিনেশনের পরে 2 ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। একটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি কি, যেটাকে বলছি এই যে এটা মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমার লেস সাবস্টিটিউটেড, এটা মোর, এটাকে আমরা বলছি মেজর অধিক পরিমাণে, আর এটা লেস সাবস্টিটিউটেড এইটাকে আমরা বলছি মানে অল্প প্রতিস্থাপিত, সেই জন্য মাইনর। ক্লিয়ার? তো এটা হলো সেটজেফ রুল। সেটজেফ রুল কি বলেছে? সেটজেফ রুল বলেছে যে এই অপনয়নের ক্ষেত্রে যখন অধিক প্রতিস্থাপিত, এখানে অধিক প্রতিস্থাপিত কেন, দেখো এই যে আমরা সিম্পলেস্ট এইরকম আবার বলে দিচ্ছি, সিম্পলেস্ট যদি অ্যালকিন ভাবি, এই সিম্পলেস্ট অ্যালকিনে দেখো 4টে হাইড্রোজেন আছে, এখন এই H রিপ্লেস করে দেখো এই CH3 এসছে, এইভাবে ভাবো CH3 এটা রিপ্লেসড হয়ে এসছে H, তাহলে দেখো এখানে 4খানা H থাকার কথা, দেখো এখানে মাত্র একটাই H আছে, তাহলে এখানে 3খানা প্রতিস্থাপিত, এই জন্য এটাকে বলছে অধিক প্রতিস্থাপিত। তো এটাই হচ্ছে সেটজেফ রুল, যে বলছে সেটজেফ রুল বলছে যে অধিক প্রতিস্থাপিত এই অ্যালকিনটি হবে আমার এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্ট।
সুতরাং এক্ষেত্রে আমরা দেখছি যে যদি বলে সাবস্টিটিউশনগুলো কি কি, দেখো এখানে 1 নম্বর সাবস্টিটিউশন, 2 নম্বর সাবস্টিটিউশন, 3 নম্বর, সেই জন্যই তো এটা মেজর, এই হাইড্রোজেনটা একমাত্র রয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার সাবস্টিটিউশনটা দেখো, এটা তোমার অ্যালকিন সিস্টেম, এখানেও অ্যালকিন সিস্টেমটাকে দেখো, এটা আমরা এই যে গ্রিন লাইন দিয়ে দেখিয়েছি, এই অ্যালকিন সিস্টেমে দেখো সাবস্টিটিউশনটা এইখানে একটা, এই একটা, তাহলে এখানে আমার এটা কি বলবো, এটাকে আমরা বলবো লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তো সার্জেভ রুল বলছে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। আর যেটা মাইনর হচ্ছে দেখো, সেটাকে আমরা বলবো লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, অর্থাৎ হফম্যান প্রোডাক্ট। তাহলে অধিক প্রতিস্থাপিত যৌগটা সার্জেভ প্রোডাক্ট, আর লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এখন আরেকটা ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশান, অপনয়ন বিক্রিয়া যেটাকে আমরা বলবো ডিহাইড্রোহ্যালোজিনেশন বিক্রিয়া, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। সেই বিক্রিয়া অ্যাকচুয়ালি E1 এবং E2 মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়, ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশান। তো এসো আমরা দেখে নিই 1 ব্রোমোপ্রোপেন, এতে যদি আমরা কোনো বেস অ্যাড করি, বেস সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তাহলে কী হবে না একটা অপনয়ন বিক্রিয়া ঘটবে। তো এই যে যৌগটা দেখানো হচ্ছে, এটা একটা ধরনের হ্যালো অ্যালকেন। এখানে কার্বন ব্রোমিন এই বন্ডটা অনেকটা উইক, সিভিয়ার। আর মিডিয়াম যদি NaOH অ্যাড করা হয়, তাহলে কী হবে, Na সঙ্গে একটা বিয়ারের কী হবে, একটা ইন্টিমেসি তৈরি হবে, একটা ইন্টারাকশান হবে। তো এই ইন্টারাকশানের ফলে বিয়ার কী হবে, রিলিজড হতে চাইবে বা অপসারিত হতে চাইবে। সঙ্গে সঙ্গে স্থায়িত্ব প্রদানের লক্ষ্যে পাশের E2 মেকানিজমের মাধ্যমে কি করবে না, এইচ মানে হাইড্রোজেনটাও রিলিজড হবে। তো এইভাবে একই সাথে H এবং বিয়ার অপনয়ন ঘটবে। এই জন্যই এ কারণে এটাকে বলা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। যেমন এক্ষেত্রে প্রোপিন উৎপন্ন হচ্ছে, তাই না? তো তাহলে আমরা একটু দেখে নিই, ধরো এই যে প্রোডাক্টটা 2 ব্রোমোবিউটেন, তো এক্ষেত্রে আমরা যদি KOH দিই ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, যে এলিমিনেশন বিক্রিয়াটা ঘটে সেটা কীভাবে ঘটে বা কী বা প্রোডাক্ট হতে পারে, তাহলে এটা একটু দেখে নিয়ে যাক। এখন 2 ধরনের রিয়াকশান ঘটতে পারে, মানে 2 ধরনের সম্ভাবনা হতে পারে। প্রথম সম্ভাবনাটা লক্ষ্য করো, এই যে এটা যদি আমার আলফা কার্বন হয়, এটা যদি আমার আলফা কার্বন হয়, তাহলে এইটা আমার বিটা কার্বন। তো এই বিটা কার্বন এখান থেকে যদি এলিমিনেশন হয়, তাহলে এই ধরনের এলিমিনেশন ঘটবে। আর যদি বিটা আমরা এই কার্বনটাকে এইটাকে যদি আমরা বিটা কার্বন ভাবি, তাহলে অপনয়নটা দেখো এই রকম টাইপের হবে। তো এখন সেটজেভ রুলের মাধ্যমে আমরা সহজেই বলতে পারি যে আসলে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে। দেখো এই 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 মানে কি বলে, এইভাবে অপনয়নটা ঘটলে এই এলিমিনেশনটা হচ্ছে। এইভাবে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে, এটা দেখো দ্বিপ্রতিস্থাপিত, হ্যাঁ, 2টো হাইড্রোজেন আছে, অলরেডি 2টো গ্রুপ এসছে, এটা দ্বিপ্রতিস্থাপিত, তাই না? আর এখান থেকে যদি প্রোডাক্টটা তৈরি হয় এই এলিমিনেশন -HBr এর মাধ্যমে, তাহলে দেখো আমার তৈরি হচ্ছে এখান দেখো 3টি হাইড্রোজেন আমার আছে, একটি মাত্র গ্রুপ হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটা আমার লেস সাবস্টিটিউটেড, এটা আমার মোর সাবস্টিটিউটেড। তাহলে সার্জেভ রুলের নিয়মে এই যে অধিক প্রতিস্থাপিত যৌগটা কী হবে, আমার ম্যাক্সিমাম হবে বা বেশি হবে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, সেক্ষেত্রে সার্জেভ রুলে এইটা হবে আমার মেজর, আর এইটা হবে আমার মাইনর। এখন দেখো এই এলিমিনেশন রিয়াকশানে আমরা দেখছি যে নর্মালি কি লাগছে, কিছু বেস লাগছে, অর্থাৎ ক্ষার লাগছে, তাই না? কারণ বেস না হলে কোনো রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হতে পারে না। এবার প্রশ্ন হলো যে NaOH KOH, এটা তো আমরা জানি নর্মালি এরা ভালো বিষ। কিছু নিউক্লিওফাইল আছে যেমন OCH3- OET-, এরাও কিন্তু মিথক্সাইড, ইথক্সাইড বা টার্সিয়ারি বিউটাক্সাইড, এরাও কিন্তু ভালো নিউক্লিওফাইল, আবার একই সাথে ভালো বেস বা ক্ষার হিসেবেও কাজ করে।
তো এগুলোকে আমরা এই এলিমিনেশনের ক্ষেত্রে বেস হিসেবে ভাবতে পারি। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো নিউক্লিওফাইলের আকারও কিন্তু এলিমিনেশন বিক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যেমন ধরো এটা একটা শক্তিশালী এবং আকারে বড় বেশ, কারণ দেখো বিউটানল, টার্সিয়ারি বিউটানলের স্ট্রাকচার হচ্ছে CH3COH। এখন এর সঙ্গে সোডিয়ামের রিয়াকশান হলে তবেই তৈরি হচ্ছে কি না স্যার CH3, সোডিয়াম বা পটাশিয়াম, CH3CO-K+, এটা পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া হলে এটা। তো এই যে লার্জ একটা নিউক্লিওফাইল না, এই লার্জ নিউক্লিওফাইলের জন্য কোনো প্রতিস্থাপন বিক্রিয়া এই যৌগটা করবে না, কারণ এটা আমার 1 ডিগ্রি কার্বন, না SN1 না SN2। কারণ যখনই এটা অ্যাপ্রোচ করবে না স্টেরিক হিন্ড্রেন্স হবে, তো স্টেরিক হিন্ড্রেন্সের কারণে এ সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় না। পক্ষান্তরে কি করে, এখানে একটা আলফা বিটা এলিমিনেশন তৈরি হয় এবং তৈরি হয় কি ইথিলিন। তাহলে দেখতেই পাচ্ছি যে একটা বেস বা স্ট্রং নিউক্লিওফাইল সে কিন্তু অপনয়ন বিক্রিয়ায় প্রভাব বিস্তার করে। আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব, তার আগে এই যে সেট যে নিয়ম আমরা শিখলাম সেটাকে একটু সামারি আপ করব। তো সেট জেব নিয়মটা কি বলেছে না, বলেছে অ্যালকিল হ্যালাইডের, আমি ধরে নিচ্ছি CH3CH, এটা একটা অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এটাকে সিম্পলি RX বলতে পারি, যেমন RBR। ডিহাইড্রো হ্যালোজিনাসেনার ক্ষেত্রে যেমন এখানে H এবং BR দুজনেই অ্যাকচুয়ালি অপসারিত হচ্ছে, ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। দেখো এখানে দুটো অ্যালকিন তৈরি হতে পারে, কারণ এই Hটা বেরিয়ে যেতে পারে, অথবা এর পাশে যদি আমরা একটা CH3 দিয়ে দিই, এখানে একটা CH3 দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখো আলফা কার্বন এটা আছে, বিটা কার্বন, ভুল বললাম, এটা বিটা কার্বন, এটা আমার আলফা কার্বন। বিটা কার্বন আমার দেখো দুটো আছে, তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট কী হতে পারে না স্যার CH3C, এখানে আর একটা H আমরা দেব, তাহলে CH3CH ডবল বন্ড CH3, এটা একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট হতে পারে, দেখো এই কার্বন থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে তৈরি হবে দেখো CH3CH2CH ডবল বন্ড CH2। এইখানে দেখো এটা হচ্ছে আমার লেস সাবস্টিটিউটেড আর এইটা আমার মোর সাবস্টিটিউটেড। এখানে দেখো সাবস্টিটিউশন দুটো হয়েছে আর এখানে সাবস্টিটিউশন একটা হয়েছে, তাহলে এটা হবে আমার মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে সেট জেব রুল, সামারি আপ হলো। নেক্সট আমরা হফম্যান অপোনেন্টটাও করে নেব। এরপর আমরা একটু হফম্যান অপোনেন্ট নিয়ে আলোচনা করব। অপোনেন্ট এটা একটা ইটিউ বিক্রিয়া, এখানে লিভিং গ্রুপটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। এখানে লিভিং গ্রুপটা একটু লক্ষ্য করবে NR3 হতে পারে, মানে একটা টার্সিয়ারি অ্যামিন, অথবা SR2 এইরকম হতে পারে, অথবা হতে পারে অ্যাকচুয়ালি NR3 কী করে, মিডিয়ামে গিয়ে NR3+ তৈরি করে, ঠিক আছে। SR2 সেই একইভাবে SR2+ তৈরি করে এবং একটা গুড লিভিং গ্রুপের মতো আচরণ করে। তাহলে কি বলছে না, অপনয়ন বিক্রিয়ায় লিভিং গ্রুপটি যদি এরা হয় তাহলে কি হবে না, কম প্রতিস্থাপিত অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। তো এ ধরনের বিক্রিয়া হচ্ছে হফম্যান অপনয়ন বিক্রিয়া। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেব। ধরা যাক এরকম একটা অ্যামিন যৌগ, এখানে আমরা কি করছি না, মিথাইল আয়োডাইড দিয়ে এটাকে অতিরিক্ত পরিমাণে মিথাইল আয়োডাইড যোগ করলাম। তাহলে কি হবে, আমরা জানি যে নাইট্রোজেনের যে হাইড্রোজেনগুলো আছে না, এরা অ্যাকচুয়ালি কি করবে, এই এইচগুলো এই মিথাইল দ্বারা রিপ্লেসড হবে। অর্থাৎ এই টোটালটা যদি আমার একটা আর গ্রুপ হয়, এই RNH2 যদি এইভাবে লিখি এই যৌগটাকে, তাহলে আমার ফার্স্ট স্টেপে CH3 এর সঙ্গে রিয়াকশান হবে, রিয়াকশান হয়ে দেখো তৈরি হবে RNHCH3, সেকেন্ডারি অ্যামিন হবে প্লাস HI। তারপরের স্টেপে কী হবে দেখো RNCH3CH3 এটা তৈরি হবে। তারপরের স্টেপে কি তৈরি হবে, তারপরের স্টেপে দেখো আবার
এই যে এন আছে না, এই এনটা আবার আর একটা NH3 সঙ্গে, মানে অ্যাকচুয়ালি যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা ডোনেট করবে CH3 কে, তাহলে আবার একটা এখানে CH3 যুক্ত হবে এবং এইটা প্লাস চার্জ গ্রো করবে, এখানে I মাইনাস হিসেবে থাকবে। তো এই যে দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম, একটা অ্যামোনিয়াম সল্ট পেয়ে গেলাম। এখন এই অ্যামোনিয়াম সল্টকে দেখো আমরা দেখাচ্ছি, এখন এই অ্যামোনিয়াম সল্টকে আমরা যদি সিলভার অক্সাইড, এটা একটা বেশ, সিলভার অক্সাইড ইন প্রেজেন্স অফ কি, সিলভার অক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার, সিলভার অক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার আমরা যদি ট্রিটমেন্ট করি, অ্যাকচুয়ালি কী তৈরি হবে, AgOH তৈরি হবে। সিলভার অক্সাইড H2 এর সঙ্গে বিক্রিয়া করে সিলভার হাইড্রক্সাইড তৈরি করবে। এখন এই মিডিয়ামে আমরা এই স্ট্রাকচারটাকে একটু এই স্ট্রাকচারটাকে লিখবো এইভাবে, দেখো এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কনভার্টেড হয়ে গেছে, এটাতে কনভার্ট হয়ে গেছে, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো CH3 CH3 আর এর সঙ্গে যে N ছিল না, এনটা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, দেখো এই পার্টটা আর তিনটে এমির সঙ্গে যুক্ত হয়ে গেছে, এইটা হচ্ছে আমার আর হয়ে গেল, তাহলে এখানে অ্যাকচুয়ালি তিনটে এমি যুক্ত হয়েছে NMe3+, তাহলে এ হচ্ছে এখন আমার গুড লিভিং গ্রুপ। তাহলে মিডিয়ামে আমার Ag2O বেস দেওয়ার ফলে মিডিয়ামে OH মাইনাস এসছে, তাহলে OH মাইনাস কী করবে না, E2 রিয়াকশানটা দিতে পারে। তো কীভাবে দিতে পারে, দেখো এটা যদি আমার গুড লিভিং গ্রুপ হয় না, তো এটা আমার হচ্ছে আলফা কার্বন, তাহলে আলফা ঠিক পাশের কার্বনগুলোকে আমরা বলি বিটা কার্বন। তাহলে দেখো এখানে অপনয়ন এই কার্বন থেকেও যেমন হতে পারে, আবার এই কার্বন থেকেও দেখো অপনয়নটা হতে পারে। তাহলে যখন এই কার্বন থেকে হবে তখন দেখো তৈরি হচ্ছে কি, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি CH2 করে নিই, H এখানে অ্যাড হবে, ঠিক দেখো অ্যান্টি এলিমিনেশন হচ্ছে দেখো, এবং অ্যান্টি এলিমিনেশনটা অনেক ফেভার্ড হবে। অ্যাকচুয়ালি কী করবে না, OH মাইনাস এই দিক থেকে অ্যাটাক করবে এবার এই বন্ডটা ভেঙে গিয়ে ডাবল বন্ড তৈরি হবে এনিমিতে, তাহলে তৈরি হবে কি, দেখো CH3 হোল টু CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। দেখো এটা কিন্তু লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এবং যেহেতু এই পথটা ফেভার করছে E2 এলিমিনেশন অর্থাৎ অ্যান্টি এলিমিনেশন, তাহলে এটা হয়ে যাবে এই পথেই রিয়াকশানটা হবে, এটা মেজার হবে। এবার দেখে নিচ্ছি যে দেখো এই যে বিটা কার্বন এখান থেকে H রিলিজটা কেন অতটা ফেভার করে না, কেন ফেভারেবল না সেটা দেখে নিচ্ছি। এখন রিয়াকশান প্যাথওয়েটা যদি এই পথে হয়, মানে এই কার্বনে আমরা যেটা দেখেছিলাম এই বিটা কার্বনে হয়, তাহলে দেখো এখান থেকে যে এলিমিনেশনটা হবে OH মাইনাস, এক্ষেত্রে কী করবে, এই Hটাকে যুক্ত করবে, অ্যাড করবে। এবার দেখো Me3+ রিলিজটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে, দেখো সিন এলিমিনেশন হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রিয়াকশানটা কী করে না, এনার্জেটিক্যালি ফেভার করে না। হ্যাঁ, সেই জন্যে এই বিক্রিয়াটা মানে এই বিক্রিয়াটা হওয়ার যে প্রবণতা, বিক্রিয়াটার যেহেতু অ্যান্টি এলিমিনেশন হচ্ছে না, এই E2 রিয়াকশানে অ্যান্টি এলিমিনেশনটা ফেভার করে, সেহেতু এই বিক্রিয়ার হারটা কম হয়, বিক্রিয়ার হারটা কমে যায়, ফলে প্রোডাক্টটাও কম হয়। তাহলে কোন প্রোডাক্টটা কম হচ্ছে, দেখো CH3 ডবল বন্ড CH3, দেখো এখানে এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, তাহলে এখানে এটা হয়ে গেল মাইনার। এইটাই আমাদের আলোচনার বিষয় ছিল। দেখো এটাকে আর একটিভাবেও আমরা এক্সপ্লেন করতে পারি। এটা আমরা কি হিসাবে এক্সপ্লেন করলাম, এটা আমরা অ্যাকচুয়ালি মানে লিভিং গ্রুপ এবং যে দুটো লিভিং গ্রুপ এদের অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশনের মাধ্যমে ব্যাখ্যা করলাম। ওরিয়েন্টেশনটা ফেভার করছে না, অ্যান্টি এলিমিনেশন ফেভার করে, অ্যান্টি এলিমিনেশন এর ওরিয়েন্টেশনটা ফেভার করে, সেটা করছে না বলে এক্ষেত্রে আমাদের হয়ে গেল লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটা মেজর হলো। আর একটাভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দেখো যখন OH মাইনাস এই Hকে অ্যাটাক করবে, তখন এখানে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে CH3 C এর মাথায় মাইনাস, যেহেতু Hটা বেরিয়ে যাচ্ছে না,
ওইচ মাইনাস, এই যে দেখো এই ওইচ মাইনাস একে অ্যাটাক করলো, তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে কি করবে, একটা ডবল বন্ড তৈরি করবে, তার মানে মাইনাস সি, তারপর হচ্ছে এন এমই থ্রি প্লাস এইচ সিএইচ থ্রি। এখন যেহেতু এখানে প্লাস আই প্রভাব আছে এবং এই কার্বনটা যেহেতু কি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কার্ব অ্যানায়ন আমরা জানি কি ডিস্টেবিলাইজড হয়, দুস্থিত, তাহলে এটা একটা কারণ। এরপর কি করবে, সে স্টেবিলিটি গেইন করার জন্য এইটা এই পথে রিয়াকশান করবে, কিন্তু যেহেতু এই কার্ব অ্যানায়নটাই দুস্থিত, কাজেই এই ইন্টারমিডিয়েট ফরমেশনটাও অনেক বেশি কম পরিমাণে হবে এবং প্রোডাক্টটাও কম পরিমাণে হবে। রেদার যদি আমাদের অন্য প্যাথওয়েতে মানে মনে করে এই যে এই বিটা কার্বন থেকে যদি যেত, তাহলে দেখো কীরকম কম্পাউন্ড হতো, CH3 হোল টু CH, সি এখানে NMe3 প্লাস, আর এখানে দেখো CH2 এখানে H, তাহলে এখানে গিয়ে মাইনাস করতো, কিন্তু এই মাইনাস এই অর্থাৎ এই কার্বনায়নটাকে যে এইটা চলে গেলে এই এইচটা বেরিয়ে গেলে যে কার্বনায়ন এটা কিন্তু অনেকটা স্টেবল কম্পেয়ার টু এটা, এদের দুজনের মধ্যে যে কম্পেয়ার করি, এটা আমার 1 ডিগ্রি কার্বনায়ন, এটা অনেক বেশি স্টেবল। তো এটাও একটা ব্যাখ্যা যে এই পদ্ধতিতে আমার প্রোডাক্টটা কেন বেশি হচ্ছে। এইখানে যে একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, দেখো হফম্যান এলিমিনেশন। এখানে দেখো এটা হচ্ছে আমার বেস NaOMe ইন প্রেজেন্স অফ মিথানল। তা এখানে দেখো আলফা কার্বন, এটা হচ্ছে আমার আলফা কার্বন, ওকে। দেখো তার পাশে 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে কিন্তু আমার বিটা কার্বন আছে, তাহলে এই এইচটা এলিমিনেশন হতে পারে, এটাও হতে পারে, কিন্তু দেখো ওইচ NaOMe এখানেও অ্যাটাক করতে পারে, আবার এখানেও অ্যাটাক করতে পারে, কোনটা ফেভারেবল? দেখো এখানে যদি অ্যাটাক করে তাহলে কি হবে, 1 ডিগ্রি কার্বনায়ন তৈরি হবে, 1 ডিগ্রি, আর এখানে যদি করে এটা এখান থেকে তৈরি হবে কি, দেখো এরকম একটা কম্পাউন্ড CH3 CH মাইনাস CHF CH3, এটা দেখো 2 ডিগ্রি, এটা যেহেতু রেজোনেন্সের প্লাস আই প্রভাব আছে CH3 গ্রুপের, সেই জন্য এটাকে ডিস্টেবিলাইজ করবে। কাজে এই প্রসিডিওরে অর্থাৎ এই অ্যাটাকটা স্লো হবে, কারণ এখানে কার্বনায়নটা দুস্থিত, আর এইটা হবে ফার্স্ট, তাহলে এই যে এইটা মানে 1 নম্বর কার্বনের এইচটা, অতএব 1 নম্বর কার্বনের এইচ রিলিজ অনেক কুইক হবে, ফলে এর ফলে তৈরি হবে এই যে প্রোডাক্টটা, এটা হবে মেজর, আর এইটা হয়ে গেল মাইনর। সো এটাই হচ্ছে হফম্যান এলিমিনেশন। আশা করি তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি হফম্যান এলিমিনেশন। তো মনে রাখবো হফম্যান এলিমিনেশন মানে লেস সাবস্টিটিউট প্রোডাক্ট ইজ দ্য মেজার। নেক্সট আমরা আলোচনা করব কতগুলো কম্পিটিটিভ রিয়াকশান SN2 ভার্সেস E2। দেখো যখন বিটা এইচ, এটা আমার তো আলফা কার্বন, এটা আমার বিটা কার্বন, বলছে বিটা যখন এইচ থাকবে, সেরকম অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি হবে না, সেরকম অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখো একটা প্রতিযোগিতামূলক রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে, দেখো SN2, আবার ঘটতে পারে E2, অর্থাৎ প্রতিস্থাপন এবং অপনয়ন পরস্পরের একটা প্রতিযোগিতা তৈরি হয়। এখন কোনটা ঘটবে, SN1 না E1, SN2 না E2, এটা নির্ভর করে মূলত অ্যালকিল হ্যালাইডের নেচার বা এর স্ট্রাকচারের উপর, গঠন প্রকৃতির উপর। 2 নম্বর কি না, বেস অর নিউক্লিওফাইল যেটা আমরা ইউজ করছি সেটার উপর একটা ডিপেন্ড করে, আর বিক্রিয়াকালীন যে মানে যে অবস্থা, যে কন্ডিশন, সেই বিক্রিয়াকালীন কন্ডিশন হতে পারে সলভেন্ট হতে পারে, অথবা টেম্পারেচার। এই ফ্যাক্টরগুলোর ওপরে নির্ভর করে আসলে SN2 এবং E2 রিয়াকশানগুলো কি হয়, প্রভাবিত হয়। তাহলে আমরা এখন পরপর কতগুলো উদাহরণ দেখে নেব। যেমন দেখো আমরা চিত্রে একটা উদাহরণ নিচ্ছি, এই উদাহরণটা লক্ষ্য করো। এটা আমরা একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের কথা বলছি। দেখো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো SN2 রিয়াকশানটা হবে না, আমরা জানি কোনোভাবেই SN2 হয় না। তাহলে এক্ষেত্রে আমরা যদি কোনো বেস ইউজ করি, অবভিয়াসলি কি হবে না, E2 এলিমিনেশন প্রোডাক্ট হবে। তাহলে এক্ষেত্রে E2 এলিমিনেশন প্রোডাক্ট হলে কি হতে পারে, এটা যেহেতু আমার আলফা কার্বন, এটা আমার বিটা কার্বন, তো এখানে দেখো এই বিটা কার্বনগুলো প্রত্যেকটাই দেখো ইকুইভ্যালেন্ট, সদৃশ। কাজে যে বিটা থেকেই হাইড্রোজেনটা রিলিজ হোক না কেন,
সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা কিন্তু দেখো এইটাই হবে। তাই না? এই প্রোডাক্টটা হবে, দিস ইজ দ্য অনলি প্রোডাক্ট হিয়ার। কিন্তু যদি শক্তিশালী নিউক্লিওফাইল না ব্যবহার করে আমরা যদি কোনো দুর্বল নিউক্লিওফাইল ব্যবহার করি, যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো, CH3CH3Br এর সঙ্গে কোনো একটা দুর্বল নিউক্লিওফাইল ধরে নাও H2O, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি SN1 রিয়াকশান ঘটবে এবং সাথে E1 মেকানিজমে রিয়াকশানে তৈরি হতে পারে কি না স্যার, CH3CH3OH, এটা আমার হলো SN1। আর যদি এখান থেকে হাইড্রোজেন একটা বেরিয়ে যায় তাহলে অপনয়ন হবে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3C++CH2, এটা আমার E1 মেকানিজমে এই রিয়াকশনটা আসতে পারে। তাহলে দুর্বল নিউক্লিওফাইলের ক্ষেত্রে 3 ডিগ্রি যদি অ্যালকিল হ্যালাইড হয় তাহলে সেক্ষেত্রে আমার SN1 আর E1 কিন্তু কম্পিট করবে, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে। দেখো একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের উদাহরণ নেওয়া যাক। ধরে নাও এটা আমার একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কোথায় 2 ডিগ্রি? দেখো এই কার্বনটাতে দেখো একটি মাত্র এইচ আছে, বাকি এই দুটো কার্বনের সঙ্গে যুক্ত, সেই জন্য এইটাকে আমরা বলছি 2 ডিগ্রি, মানে এই যে কার্বনটা এটা আমার হলো 2 ডিগ্রি। এখন আমি এর সাথে যদি কোনো শক্তিশালী একটা নিউক্লিওফাইল ধরো OH মাইনাস ইন প্রেজেন্স অফ একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, আমি অ্যালকোহল ইউজ করলাম, তাহলে কি হবে? নর্মালি SN2 রিয়াকশন হবে, কারণ SN2 রিয়াকশন আমার 2 ডিগ্রিতেও হয় আর 3 ডিগ্রিতে এই 1 ডিগ্রিতেও হয়, তাহলে SN2 হওয়ার একটা চান্স আছে। আর এর সাথে দেখো E2 তো অবশ্যই হবে, তাহলে এখান থেকে SN2 এবং E2 কমপ্লিট করবে এবং এখানে তৈরি হবে দেখো বিয়ারটা কনভার্ট হয়ে OH হয়ে গেল মানে SN2 রিয়াকশনে। সরি, এখানে ভেতরে গোলটা হবে না, করে দিয়েছি। নেক্সট কি হবে দেখো, তার সাথে এখান থেকে একটা H এলিমিনেটেড হতে পারে এখান থেকে, বা এই কার্বনটা দুটো ইকুইভ্যালেন্ট, এখান থেকে আমার কি হতে পারে, H এলিমিনেশন হতে পারে, বিআর বেরিয়ে যেতে পারে, তাই এখানে একটা ডবল বন্ড তৈরি হতে পারে। তো এটা অপনয়ন প্রোডাক্ট আর এটা হচ্ছে প্রতিস্থাপন প্রোডাক্ট। নেক্সট দেখো, যদি আমার শুধুমাত্র অপনয়ন মানে প্রোডাক্টটাই দরকার, এলিমিনেটেড প্রোডাক্টটাই দরকার, আমার প্রতিস্থাপন দরকার নেই, তাহলে সেক্ষেত্রে একটা উপায় কি, দেখো কোনো একটা শক্তিশালী ক্ষারক এরকম নাও যার আকারটা খুবই বড়, তা সেটা আমরা জানি কি, একটা টার্সিয়ারি বিউটাক্সাইড ভেবে নাও, OCH3 মাইনাস K প্লাস। এ কি করবে, SN2 রিয়াকশন দিতে পারবে না, কারণ এটা ব্যাকসাইড তো বন্ধ, আর তাছাড়া এই বড় আকারের জন্য কোনো SN2 রিয়াকশন দিতেই পারে না, মানে নিউক্লিওফাইলের যখন সাইজটা বাড়িয়ে দেবে, তাহলে সিম্পলি তখন তৈরি হবে কি, একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা অবভিয়াসলি কি হবে, একটা অপনয়ন প্রোডাক্ট। কিন্তু যদি এটা দুর্বল নিউক্লিওফাইল হয়, মানে একই কম্পাউন্ড, এখানে আমি কি ব্যবহার করলাম, দুর্বল নিউক্লিও, শক্তিশালী নয়, দুর্বল নিউক্লিওফাইল, তাহলে সেক্ষেত্রে দেখো SN1 তো ঘটতেই পারে, কারণ SN1 তো আমরা জানি 2 ডিগ্রিতে ঘটে, আর E1ও ঘটতে পারে, SN1 ঘটতে পারে আর E1ও ঘটতে পারে। দুর্বল নিউক্লিওফাইল হলে SN1 এবং E1, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে, সেক্ষেত্রেও প্রোডাক্ট হবে আমার এই যে OH, আবার ভেতরে গোল দিলাম, অনেক দিনের অভ্যাস, OH তার সাথে E1 প্রোডাক্ট এটা হবে। ওকে, তো এতক্ষণ থেকে আমরা যা আলোচনা করলাম একটু সামারি আপ করে নিই। দেখো সাবস্ট্রেট যদি আমার RX হয়, RX রূপে আমরা যদি লিখি RX, এর গঠন যদি 3 ডিগ্রি হয়, আমরা 3 রকম হয়, 3 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়, তো 3 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি নর্মালি SN1 রিয়াকশনটা প্রাধান্য পায়, আর E2 রিয়াকশনটা প্রাধান্য পাবে। আর যদি 1 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা জানি SN2 প্রাধান্য পাবে, মানে সাবস্ট্রেট যদি 1 ডিগ্রি হয় তাহলে SN2 আর E2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে 3 ডিগ্রিটা ফেভার করবে E2-র জন্য আর 1 ডিগ্রি ফেভার করবে SN2-র জন্য। এবার নিউক্লিওফাইল শক্তিশালী এবং আকারে যদি বড় হয় তাহলে কি হয়, আমরা জানি SN2 গ্রুপ, SN2 যে রিয়াকশন, সেই রিয়াকশনটা কি হবে,
SN2 রিয়াকশন হবে না যখন শক্তিশালী এবং আকারে বড় যদি হয়, তখন E2 ফেভার করবে। তো আকার ছোট শক্তিশালী নিউক্লিওফাইল, সেক্ষেত্রে SN2 ফেভার করবে। অ্যাপ্রোটিক এবং পোলার যদি সলভেন্ট হয়, আমরা জানি SN2 ফেভার করে, কিন্তু অ্যাপ্রোটিক অপেক্ষাকৃত কম ধ্রুবীয় দ্রাবক, মানে পোলার হবে কিন্তু কম পোলার, সেরকম দ্রাবক আসলে E2 কে ফেভার করে। লিভিং গ্রুপের ক্যারেক্টার আমরা জানি দুই ক্ষেত্রে কিন্তু একই হবে। আর উষ্ণতাটা অবশ্যই E2 কে ফেভার করে, আর উষ্ণতার উপর SN2 খুব একটা প্রভাব নেই। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি।